সমুদ্র জয় ৭ বছরেও তেল গ্যাস উত্তোলনে নেই অগ্রগতি। জ্বালানি অনুসন্ধানে জোর দিলে কমতো এলএনজি নির্ভরতা, নিয়ন্ত্রণে থাকতো গ্যাসের দাম। যথোপযুক্তভাবে অনুসন্ধান না করে যে ব্যর্থতা, সেটা আজকের এলএনজি আমদানিকে ত্বরান্বিত করেছে এবং অর্থনীতির জন্য গুরুভার করে ফেলেছে। ফের দাম বাড়ানোর প্রস্তাবের প্রবল বিরোধিতা গণশুনানিতে। বাজারে যে সমস্ত পণ্য যাচ্ছে সেই গাড়িগুলিও কিন্তু সিএনজি চালিত। পরিবহন ব্যয় বাড়লে পণ্যের মূল্য কিন্তু বেড়ে যাবে। আমরা যৌক্তিকভাবে বলছি যে আবাসিকের গ্যাসের দাম বাড়ানোর দরকার নেই, অলরেডি আমরা বেশি দাম দিচ্ছি। যারা এলএনজি আমদানি করে এবং তাদের স্বার্থ রক্ষা করার জন্যই মূলত আজকের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষার প্রসারে বিত্তবানদের অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। 4 জনকে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান। টাঙ্গাইলে 31 উন্নয়ন প্রকল্প উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা 10 বছর করার বিরুদ্ধে বেগম জিয়ার আপিল। প্রায় 300 পৃষ্ঠার আবেদনে দেয়া হয়েছে অর্ধশতাধিক যুক্তি। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে তৃতীয় দিনে শিক্ষার্থীদের অনশন। নতুন ভিপির একাত্মতা, সবাইকে সহনশীল আচরণের পরামর্শ উপাচার্যের। তুরাগ দখল মুক্ত করতে সাভারের আমিনবাজারে বিভিন্ন হাউজিং এর অবৈধ স্থাপনা উচ্ছেদ। কয়েক কোটি টাকার অবৈধ কয়লা 25 লাখে বিক্রি। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে 2-0 গোলে হারালো বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে মৌসুমী সাবিনারা। মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের 7 বছর পার করল বাংলাদেশ, কিন্তু বিশাল সমুদ্র সীমা থেকে তেল গ্যাস উত্তোলনে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। বহুমাত্রিক জরিপ, মাল্টি ক্লায়েন্ট সার্ভেও ঝুলে আছে নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তহীনতায়। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র থেকে জ্বালানি অনুসন্ধানে জোর দেয়া হলে ব্যয়বহুল এলএনজি নির্ভরতা কমত। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বেশ ঢাক ঢোল পিটিয়ে উদযাপন করা হয়েছিল 2012 সালের 14 মার্চ মিয়ানমারের বিপক্ষে সমুদ্র জয়কে। তবে 7 বছরেও এর সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। বিপরীতে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের সীমানা ঘেঁষে চলছে মিয়ানমারের তেল গ্যাস উত্তোলন। অথচ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় 26 ব্লকের 22টিতেই শুরু হয়নি কোনো কার্যক্রম। বাকি 4 ব্লকের কর্মযজ্ঞ কেবল অনুসন্ধান পর্যায়ে। গভীর সমুদ্রে 15 ব্লকের মধ্যে একমাত্র মিয়ানমার লাগোয়া 12 নম্বর ব্লকে দ্বিমাত্রিক জরিপ করেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পোস্কোদায়ু। আর অগভীর সমুদ্রে 11 ব্লকের মাত্র একটিতে শেষ হয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি স্যান্তোসের ত্রিমাত্রিক জরিপ। আর 2টি ব্লকে শিগগিরই অনুসন্ধান কূপ খননের কথা ভারতীয় কোম্পানি ওএনজিসির। অন্যদিকে তেল গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানিকে আকর্ষণ করতে বিশেষায়িত জরিপ মাল্টি ক্লায়েন্ট সার্ভের উদ্যোগও 5 বছর ধরে থমকে আছে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। গ্যাস সংকট আমাদের জন্য অবশ্যম্ভাবী ছিল না। আজকে হয়তো গ্যাস খাত উন্নয়নের জন্য একটা মাইল ফলক হতে পারত যদি মাল্টি ক্লায়েন্ট সার্ভে করা যেত। মাল্টি ক্লায়েন্ট সার্ভেটা টেন্ডার হয়ে গেছে, পারচেজ কমিটি যাওয়ার মতো অবস্থা, বাট এটাকে একটু স্থগিত রাখার জন্য বলা হয়েছে, যার জন্য আমরা এখন বসে আছি। এই বিষয়গুলোর ব্যাপারে উপর মহলে সিদ্ধান্ত দরকার আমাদের। সম্ভাবনা থাকার পরও সমুদ্র বক্ষে তেল গ্যাস অনুসন্ধানে ধীরগতির কারণেই জ্বালানি সংকট কাটাতে ধীরে ধীরে প্রাধান্য পাচ্ছে আমদানি নির্ভরতা। আর আমদানি করা এলএনজির ব্যয় মেটাতে 1 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নিতে হলো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয়বহুল এলএনজি আমদানির নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিকল্প হতে পারত সাগরের গ্যাস। যথোপযুক্তভাবে অনুসন্ধান না করে যে ব্যর্থতা, সেটা আজকের এলএনজি আমদানিকে ত্বরান্বিত করেছে এবং অর্থনীতির জন্য গুরুভার করে ফেলেছে। পিএসসিতে 3টা এলিমেন্ট থাকে, যে কস্টটা থাকে সেই কস্টটা রিকভার করে, বাকিটা প্রোডাকশন শেয়ারিং হয়। আমাদের প্রোডাকশন শেয়ারিং এর অংশ তো আমরা ফ্রি পেতাম, আমরা ওদের যে শেয়ারটা সেটা হয়তো আন্তর্জাতিক মূল্যে কিনতে হতো। জাতীয় জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমদানির পরিবর্তে নিজস্ব উৎসে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নিরাপত্তার জন্য লোকাল। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
গ্যাসের দাম নিয়ে যে প্রস্তাবই আসুক যৌক্তিকতা বিবেচনা করে নিরপেক্ষভাবেই নির্ধারিত হবে বলে জানিয়েছে বিইআরসি। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানির চতুর্থ ও শেষ দিনে দুটি কোম্পানি প্রস্তাব দেয়। ফের দাম বাড়ানোর প্রস্তাবের প্রবল বিরোধিতা করেন ব্যবসায়ী, ভোক্তা প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। সরকারি একটি সংস্থার চতুর্থ শ্রেণীর কর্মচারী নাজমা গ্যাসের মূল্যবৃদ্ধির শুনানি চলছে। এই তথ্য শুনে বিইআরসি মিলনায়তনে ক্ষোভ জানাতে আসেন তিনি। মনে হয় প্রত্যেক জায়গায় দুর্নীতি আছে। আমরা যদি একটু নজরে নিয়ে দেখি এবং কি সরকার যদি এই ব্যাপারটা একটু নজরে নিয়ে দেখে, আমার মনে হয় না যে গ্যাসের কোনো ঘাটতি হবে। এর আগে শুনানিতে বৃহস্পতিবার সকালে কর্ণফুলী ও বিকেলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাব করে। প্রস্তাবে বাসা বাড়িতে 1 চুলার ক্ষেত্রে 750 পরিবর্তে 13.5 এবং 2 চুলার ক্ষেত্রে 800 পরিবর্তে দাবি করা হয় 1440 টাকার। একইভাবে বিদ্যুতে 208, 211, শিল্পে 132% মূল্যবৃদ্ধির প্রস্তাব করে তারা। কোম্পানি চালাতে হলে আমাদের বর্তমান মার্জিনকে অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি কমিশনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। খেতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। ওই সব জায়গায় বাড়লে আমার বিদ্যুৎ, সার সব জায়গায় যেমন বাড়বে, গাড়ি ভাড়া বাড়বে, যাতায়াত খরচ বাড়বে, আমাদের সব ক্ষেত্রে জনগণের পকেট কাটার জায়গাটা যাবে। যারা এলএনজি আমদানি করে এবং তাদের স্বার্থ রক্ষা করার জন্যই মূলত আজকের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব। এলএনজি আমদানির অজুহাতে সিএনজির মূল্য অন্তত বৃদ্ধি করার আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আইনত 90 দিনের মধ্যে এই প্রস্তাবের সুরাহা করতে হবে বিইআরসিকে। আমি শুধু এটুকু বলবো যে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে, যৌক্তিকভাবে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই বিবেচনা করবে। এর আগের 3 দিন অন্য কোম্পানিগুলো গ্যাসে 100% বেশি মূল্যবৃদ্ধির প্রস্তাব করে। আপনারা কি মনে করেন না? আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিত্তবানদের শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণ পদক বিতরণ অনুষ্ঠানে দুপুরে তিনি কথা বলেন। নারী শিক্ষা বিস্তার ও মানব সেবায় কুমুদিনী ট্রাস্টের সার্বিক কার্যক্রমে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। হারুনুর রশিদের ক্যামেরায় টাঙ্গাইল থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। 1971 সালে পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন দানবীর রণদা প্রসাদ সাহা ও তার সন্তান। আর ফিরে আসেননি তারা, তবে রেখে গেছেন মানব সেবার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টে এলেন শেখ হাসিনা, সাথে ছোট বোন শেখ রেহানা। দেশাত্মবোধক গানে স্বাগত জানানো হয় বঙ্গবন্ধুর কন্যাদ্বয়কে। পরে ভারতেশ্বরী হোমসের খুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবার এই স্মারক পেলেন। বক্তব্যের শুরুতেই কুমুদিনী কমপ্লেক্স নিয়ে স্মৃতিচারণ করেন সরকার প্রধান। তখন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আমার মা সকলেই এসে দীর্ঘ সময় এখানে ছিলেন এবং এই স্কুলটা সব ঘুরে ঘুরে, হাসপাতালগুলি ঘুরে ঘুরে দেখেছেন। খুব ছায়ার মতো আমার এইটুকু স্মৃতি মনে আছে, এর বেশি আমার মনে নেই। তবে এই জায়গাটা এত সুন্দর দেখে আমার বাবা বলেছেন যে আমাকে এই কুমুদিনী স্কুলে ভর্তি করবেন। তো হোস্টেলে রেখে পড়ানো আমার মা খুব একটা মনোপুত ছিল না। আর তাছাড়া এরপরই 58 সালে মার্শাল্লাহ হয়, আমার বাবাকে জেলে নিয়ে যায়। আমাদের পড়াশোনা এমনিতেই বন্ধ, কাজে আর আসা হয়নি। নারীর ক্ষমতায়নে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তাদের কার্যক্রমে সরকারের সহায়তা অব্যাহত থাকবে। আজকে এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আমি মনে করি যে আমাদের দেশের যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে মানবতার সেবার যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারে। এর আগে টাঙ্গাইলের 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের 2টি কমপ্লেক্স সহ 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। 7 দশক আগে রণদা প্রসাদ সাহা যেমন সমাজের বিস্তারে, বিশেষ করে শিক্ষা এবং নারীর অগ্রগতিতে যে উদ্যোগের জন্ম দিয়েছিলেন, বর্তমান সমাজের বিত্তবানদেরও শিক্ষার বিস্তারে এগিয়ে আসতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, কুমুদিনী কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল। রায় ঘোষণার 5 মাসের মাথায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড স্থগিত এবং জামিন চেয়ে আপিল করলেন বেগম জিয়া। তার আইনজীবীরা বলছেন, সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া রায় সঠিক হয়নি। সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা তাদের। এদিকে বেগম জিয়ার আপিলের বিরুদ্ধে
আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দুদকের আইনজীবীর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে গত অক্টোবরে বেগম জিয়াকে 10 বছর কারাদণ্ড দেন উচ্চ আদালত। এ দণ্ড স্থগিত চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল করলেন বেগম জিয়া। প্রায় 300 পৃষ্ঠার আপিলে অর্ধ শতাধিক যুক্তিতে বেগম জিয়ার সাজা বাড়ানো যে সঠিক হয়নি তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানালেন তার আইনজীবীরা। চাওয়া হয়েছে জামিনও। আনফেয়ারলি, আনজাস্টলি, আনরিজনেবলি একটা রায় ঘোষণা করা হয়েছে। এত সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করা হয়েছে। আমরা সেই সাজা বৃদ্ধি যে করা হয়েছে তার স্টে চেয়েছি, পাশাপাশি ওনার জামিন চেয়েছি। দুদকের আইনজীবী বলছেন উচ্চ আদালতের রায়টি সঠিক, চলবে আইনি লড়াই। দুটা কোর্ট কনকারেন্ট ফাইন্ডিং দিয়েছে, আপিল খারিজ করে দিয়েছেন 5 বছর সাজার ব্যাপারে। আর একটা হলো রিভিশন, যেটা অ্যাপিলেট কোর্ট বাড়িয়ে আমাদের আবেদনে 10 বছর করেছেন, সেটা দুটোই আমরা করব। এখন ওনার সাজা বহাল, ওনাকে আইনগতভাবে হ্যাগেল করা, পলিটিক্যালি ভিক্টিমাইজ করা, অ্যাবসলিউটলি নট। এটা দুদকের কোনো ইন্টেনশন নাই। আমাদের কেস হলো আমরা আমাদের প্রসিকিউশন প্রমাণ করার জন্য আইনি লড়াই চালিয়ে যাব। 31 মার্চের পর বেগম জিয়ার এই আপিল শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আমাদের আপিলটা খারিজ হয়ে গেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু পুনর্নির্বাচন সহ বিভিন্ন দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তাদের দাবির সঙ্গে একমত নবনির্বাচিত ভিপি। তবে নতুন নির্বাচন দাবি করে শিক্ষার্থীদের রায়কে তিনি কতটা সম্মান করেছেন সে প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসাইন। এদিকে সবাইকে সহনশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন উপাচার্য। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ডাকসু নির্বাচন বাতিল করে 31 মার্চের মধ্যে পুনর্তফসিল ঘোষণা, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত অথবা অসুস্থ হয়ে তার মৃত্যুর মুখে ঢোলের পর্যন্ত। হ্যাঁ, আমরণ লেখা আছে, আমরণ চলবে যদি তার দাবি না মেনে নেয়। দাবি মেনে না নেওয়া পর্যন্ত, আমাদের শরীরে শক্তি থাকা পর্যন্ত আমরা চালিয়ে যাব। অনশনরত এই ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মতা জানালেন নবনির্বাচিত ভিপি। 5 জন কিংবা 4 জন শিক্ষার্থীও যদি অনশন করে তার গ্রহণযোগ্যতা রয়েছে। রোকেয়া হলের প্রাধ্যক্ষ ম্যাম যে অসৌজন্যমূলক আচরণ করেছেন ছাত্রীদের সাথে এবং স্বয়ং আমার সাথেও যে আচরণ করেছেন, আমার কাছেও ভিডিও রয়েছে। একজন শিক্ষক হিসেবে সেটা তার কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। তবে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে নতুন করে নির্বাচন দাবি করা কতটা যৌক্তিক সে প্রশ্ন তুললেন নতুন এজিএস। ডাকসুর সহসভাপতি দায়িত্ব পাওয়ার পরেও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে অস্থিতিশীলতা কায়েম করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোন জায়গায় নিয়ে যেতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে। এদিকে রোকেয়া হলের প্রভোস্ট বলছেন ভোটের দিন তার হলে কোনো অনিয়ম হয়নি। আলোচনায় বসার আহ্বানে অনশনরত শিক্ষার্থীরা সাড়া দেননি বলেও জানান তিনি। আমার সকল হাউস টিচার বৃন্দ তাদেরকে সারা রাত বলেছে তোমরা ভেতরে চলে আসো, একবার না দফায় 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 তাদেরকে ভেতর থেকে নিয়ে আসবার জন্য সকল প্রক্রিয়া আমরা করেছি, কিন্তু তারা ভেতরে আসবেন না। এই পরিস্থিতিতে সবাইকে সহনশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আশা করি তাৎক্ষণিকভাবে কিছু ধোঁয়াশা, কিছু বিভ্রান্তি সেগুলো ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এগুলো ক্রমান্বয়ে দূর হয়ে যাবে, কেননা সত্যের একটি বড় শক্তি আছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন 2019-এ অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তাদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ সঞ্চার করতে 2015 সাল থেকে স্কুল পর্যায়ে এ নির্বাচন করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। স্কুল পর্যায়ে এ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করবে, বাড়াবে বিদ্যালয়ের প্রতি দায়িত্ববোধ, প্রত্যাশা শিক্ষকদের। স্কুলের আঙিনায় রঙিন কাগজে নানা প্রতিশ্রুতি, কোনো পোস্টারে আছে প্রার্থীর ছবিও। প্রতি শ্রেণী থেকে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হবে 1 জন, আর 5 শ্রেণীতে নির্বাচিত 5 জনের মধ্য থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত 3 জন নির্বাচিত হবে স্টুডেন্টস ক্যাবিনেটের সদস্য হিসেবে। এই সদস্যরা মনোনীত করবে 1 জন প্রধান প্রতিনিধি। উন্নয়নমূলক কাজে যেন অংশগ্রহণ করতে পারে। লাইব্রেরিটা ওখানে কোন টাইপের বই দেওয়া যায় সেগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমাদের সহপাঠীরা নতুন করে কিছু শিখতে পারবে। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা। এ সময় খুদে ভোটারদের কণ্ঠে ছিল ভোট দিতে পারার আনন্দ। আমি আমার পছন্দের আপুকে ভোট দিব। কেন? কারণ সে খুব ভালো। এতদিন তো জানতাম 18 বছর বয়সেই ইলেকশনে ভোট দিতে হয়, এখন দেখা যাচ্ছে যে স্কুলেই ভোট দেওয়া যাচ্ছে। ইচ্ছা মতো 5টা ফার্স্টে ভোট দিব, তারপর 3টা যে কোনো কাউকে ভোট দিতে রাজি আছি।
নির্বাচনী তথ্য দিয়ে সহায়তা করার জন্য ছিল তথ্য বুথ, সেখানেও দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে যে যে ভোটার আছেন তাদের নাম এবং শ্রেণী শাখা জিজ্ঞেস করে তাদেরকে তাদের ভোটার নাম্বার দেওয়ার মাধ্যমে সাহায্য করছি। অনেকে আসছে এখান থেকে তথ্য জানার জন্য, আমরা শ্রেণী বাই শ্রেণী আমার ভোট নাম্বারটা বলে দিচ্ছি। তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ, বিদ্যালয়ের প্রতি তাদের যে দায়িত্ববোধ, পাশাপাশি জাতির প্রতি তাদের দায়িত্ববোধ, সেটার জন্য যে অনুশীলন, সে অনুশীলন এই ক্যাবিনেটের মাধ্যমে হয়ে থাকে। আছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার, নির্বাচনের সব আয়োজন, এমনকি ভোট কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন। দেশের শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সঞ্চারে 23,000 শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে স্টুডেন্টস ক্যাবিনেটস নির্বাচন। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আশেপাশের নদী দখলমুক্ত করার তৎপরতার 18তম দিনে তুরাগ নদের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় নদীর জায়গায় রাখা অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেয় সংস্থাটি। এছাড়া তুরাগ পাড়ের বেশ কয়েকটি হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় বিআইডব্লিউটিএর ওয়াকওয়ের সীমানা পিলারে জটিলতা আছে বলে অনেকে দাবি করেন। সবুজ মাঠের মতো দেখতে বিশাল এই জায়গা একসময় ছিল খরস্রোতা তুরাগ নদ। বালু ও মাটি ফেলে একরের পর একর দখল করে নিয়েছে নামি দামি বিভিন্ন হাউজিং প্রকল্প। বৃহস্পতিবার সকাল থেকে তুরাগের আমিনবাজার অংশের বড় বরদেশি মৌজায় এমন 3টি হাউজিংয়ে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ভেঙে দেওয়া হয় হাউজিংগুলোর সীমানা পিলার ও ভরাটের কাজে ব্যবহার হওয়া অবৈধ ড্রেজিং পাইপ। এখানে লক্ষ লক্ষ ঘনমিটার মাটির পরিমাণ, এটা আসলে বিআইডব্লিউটিএ এর পক্ষে আপনার অপসারণ করা এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়সাধ্য ব্যাপার। এই অপসারণ ব্যয় তাদের কাছ থেকে আদায় করা উচিত। দুপুরে অভিযান শুরু হয় আমিনবাজারের কয়লা ডাম্পিং স্টেশন এলাকায়। সেখানে গিয়ে দেখা যায় নদীর ওয়াকওয়ের জায়গা দখল করে কয়লার ব্যবসা চলছে। বিএডব্লিউটিএ তাৎক্ষণিক নিলামের মাধ্যমে কয়েক কোটি টাকার কয়লা 25 লাখ টাকায় বিক্রি করে দেয়। যদিও নদীর সীমানা পিলার নিয়ে প্রশ্ন তোলেন কয়লা ব্যবসায়ীরা। আমাদেরকে নির্দিষ্ট করে দিক যে এই পর্যন্তই আপনারা খোলা হিসেবে ব্যবসা করতে পারবেন, অথবা স্ট্রাকচার করতে গেলে এর পরে গিয়ে করতে পারবেন। আমরা কিন্তু এই দিক নির্দেশনাটা এখনো পাই নাই। নদীর জায়গায় যেখানে আসলে লাইসেন্স নিয়ে কয়লা বা অন্যান্য যে কিছু ব্যবসা আছে সেগুলি চালানোর কথা, লাইসেন্স ছাড়া তারা ব্যবসা করছে। সংশ্লিষ্টরা বলছেন সম্প্রতি সময়ে চলা জোরালো নদী উদ্ধারের অভিযানের মতো একইভাবে ঢাকার চারপাশের নদীর সীমানা ও এসব ওয়াকওয়ের সীমানা প্রভাবের ঊর্ধ্বে উঠে নতুন করে বসানো প্রয়োজন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। খরচ মেটাতে না পেরে মাঝপথে ডায়ালাইসিস ছাড়তে হচ্ছে কিডনি রোগীদের, ফলে মৃত্যুর হার দাঁড়িয়েছে 90 ভাগে। হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টি ও সীমিত লাভে সেবা দিতে বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। আমিনুর রহমানের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। জমি, দোকান ও সবশেষ স্বর্ণালংকার বিক্রি করে কেবল মৃত্যুকে পাহারা দিয়ে যাচ্ছেন ফরিদা বেগম। দীর্ঘদিন ডায়ালাইসিসের খরচ ও বেসরকারি হাসপাতালের আইসিইউ বাণিজ্যের খপ্পরে পড়ে শেষ হয়েছে 50 লাখের বেশি টাকা। স্বামীর কাঁধে ক্রমাগত ঋণের বোঝা বাড়তে থাকায় আশঙ্কা এখন ফরিদার মনেও। সবসময় তো টাকা পয়সা থাকে না, ওর কাছে ধার নিতে হয়, জমি জমা বিক্রি করা লাগছে, তাও টাকা কোলায় নাই। সরকারি হাসপাতালেই সপ্তাহে ডায়ালাইসিস ও আনুষঙ্গিক ব্যয় অন্তত 10,000 টাকা। হাসপাতাল ভেদে বেসরকারিতে এই ব্যয় 30 থেকে 40,000 টাকা পর্যন্ত। বেসরকারি সেবা কেন্দ্রগুলো প্রকৃত খরচের কয়েক গুণ মুনাফা করায় পথে নামতে বাধ্য হচ্ছে লাখো পরিবার। আমার বোন গার্মেন্টসে চাকরি করে, চিকিৎসার টাকা দেওয়া অনেক কষ্ট হয়। সর্বনিম্ন 40,000 টাকার নিচে কোনোদিন একটা ডায়ালিসিসের রোগী সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে পারে না। স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি বন্ধ করতে পারলে মফস্বল পর্যায়েও ডায়ালিসিস সেবা দেওয়া সম্ভব। এক্ষেত্রে সরকারি সহযোগিতায় উন্নত দেশগুলোর ন্যায় ব্যাপকভাবে হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। যদি আমরা পেটে একটা নল লাগিয়ে দেই, তাকে যদি একটু প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়, তাহলে বাড়িতে বসে বসে তারা করতে পারবে। খরচ প্রতিদিন 3 ব্যাগ করে পানি বদলাতে হয়। এই পানিটা যদি সরকার থেকে কোনোভাবে ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু 90 ভাগ যারা চিকিৎসা পাচ্ছে না তাদের কিন্তু বেশিরভাগই তাদের এই চিকিৎসার আওতায় আনা যেতে পারে। আমরা হিসাব করে দেখেছি যে একটা পরিপূর্ণ ডায়ালিসিস যদি নন প্রফিট হিসাবে করা যায়, তাহলে 2300 টাকা মাত্র খরচ করতে হয়। পরবর্তী পরে যদি 1560 টাকা করে টুয়াইস উইকলি ডায়ালিসিস করি, তাহলে সেখানে মাত্র 1 লাখ টাকা খরচ হয় বছরে।
কিন্তু প্রফিটেবল সেন্টার নেয় 5 থেকে 6 লক্ষ টাকা। যদি সদিচ্ছা থাকে মানুষকে সেবা দেওয়ার, প্রাইভেট হসপিটালগুলোর ডায়ালাইসিসের সেবার মান বাড়িয়ে এবং তাদের এই কস্ট যেটা এটা কমিয়ে আনা উচিত। ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের মাত্র 20 ভাগ চিকিৎসা নিতে পারেন। এদের মধ্যে আবার 60 থেকে 80 ভাগ অর্থের অভাবে মাঝপথে ডায়ালাইসিস বন্ধ করতে বাধ্য হন। তাই সরকারের সহযোগিতার পাশাপাশি বেসরকারি হাসপাতালের ডায়ালাইসিস ব্যয় নাগালের মধ্যে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। যশোরে সাজু চৌধুরী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরিবারের দাবি চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। স্বজনরা জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে সাজু ও তার ভাই রাজুর উপর হামলা চালায় কয়েক সন্ত্রাসী। সাজুকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। বাধা দিলে রাজুকেও মারধর করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় সাজুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে স্থানীয় ব্যবসায়ী সাজু চৌধুরীর বাবার কাছে 2 লাখ টাকা দাবি করে আসছিল সালসাবিল জিসান নামে একজন। চাঁদা না দেওয়ার জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে। জিসান প্রায় এভাবে 2 লাখ 3 লাখ টাকা আমাদের কাছে চাই, আমরা দিতে রাজি হইনি, যার জন্য আমার ছেলের উপর দেবে প্রতিশোধ উঠাইছে। সালসাবিল আহমেদ জিসান সহকারে ছেলে পেলে রনি, রাব্বি, হাসিমপুরের পাবেল, এরা সহকারে আমাদের দোকানের সামনে বাড়ি ঢুকার পথে রোডে অ্যাটাক করে বেধড়ক মারপিট করে আমাদের। ইনভেস্টিগেশন করছি যে কারা সাথে জড়িত, আমরা তদন্ত করে বিস্তারিত আমরা ব্যবস্থা নেব, আইনগত যেটা আছে সেই ব্যবস্থা নেব এবং আসামি যারা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সমুদ্র জয়ের 7 বছরেও তেল গ্যাস উত্তোলনে নেই অগ্রগতি। জ্বালানি অনুসন্ধানে জোর দিলে কমতো এলএনজি নির্ভরতা, নিয়ন্ত্রণে থাকতো গ্যাসের দাম। শিক্ষার প্রসারে বিত্তবানদের অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। 4 জনকে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান। টাঙ্গাইলে 31 উন্নয়ন প্রকল্প উদ্বোধন। যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা 10 বছর করার বিরুদ্ধে বেগম জিয়ার আপিল, প্রায় 300 পৃষ্ঠার আবেদনে দেয়া হয়েছে অর্ধশতাধিক যুক্তি। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের অনশন। নতুন ভিপির একাত্মতা, সবাইকে সহনশীল আচরণের পরামর্শ উপাচার্যের। এবং তুরাগ দখলমুক্ত করতে সাভারের আমিনবাজারে বিভিন্ন হাউজিং এর অবৈধ স্থাপনা উচ্ছেদ, কয়েক কোটি টাকার অবৈধ কয়লা 25 লাখে বিক্রি। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।